where the mind is without fear and the head is held high, where knowledge is free. সুপ্রভাত আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো? আজকে আমরা বাংলা পড়ব। এর আগের দিন আমরা বিষ্ণুদের পরবাসী কবিতা পড়েছিলাম। আজকে একটা নতুন কবিতা পড়ব। তোমাদের বাংলা বই সাহিত্য মেলা বইটা নিয়ে আসো, আর একটা খাতা আনো, একটা কলম আনো। আমাদের বইয়ে 103 পাতায় দেখো একটা কবিতা আছে, জীবনানন্দ দাশের কবিতা। কবিতার নাম পাড়াগাঁর দুপহর ভালোবাসি। কবির নাম জীবনানন্দ দাশ, কবিতার নাম পাড়াগাঁর দুপহর ভালোবাসি। তোমাদের বইয়ে 103 পাতায় কবিতাটা আছে। বার করো। বার করতে করতে আমি কতগুলো কথা বলে দিই। এই কবিতাটা কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতা। কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতা। মজা এই যে রূপসী বাংলার কোনো কবিতাতেই কোনো নাম দেওয়া নেই। রূপসী বাংলা বইটাতে মোট 61টা কবিতা আছে, কিন্তু কোনোটাতেই কোনো নাম নেই। 1, 2, 3, 4 করে নম্বর দেওয়া আছে। এই নম্বর দিতে দিতে আমরা যে কবিতাটা আজকে পড়ব সেই কবিতাটার নম্বর হলো 25। 25 নম্বর কবিতাটা আমরা পড়ব। তোমাদের বইয়ে বাবা অনুশীলনীতে দেখবে এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে, যেটা কত সংখ্যক কবিতা, তখন তুমি লিখবে যেটা 25 সংখ্যক কবিতা, 25 নম্বর কবিতা এটা। তো নাম দেওয়ার নেই কেন? কারণ তো একটাই, কবি নাম দেননি। শুধু নাম দেননি না, কবি আরেকটি কাণ্ড ঘটিয়েছিলেন, আমাদেরকে অনেক দিন বঞ্চিত করে রেখেছিলেন। এই কবিতা লেখা হয়েছে 1934 সালে, এত অপূর্ব কবিতা, কিন্তু সেই কবিতা উনি প্রকাশ করবার কথাই ভাবেননি। এই কবিতা প্রকাশ হলো তার মৃত্যুরও পর 1957 সালে। ভাবো, লেখা হচ্ছে 34 সালে, বাক্সবন্দি করে রাখা, আর ছাপা হচ্ছে 1957 সালে। ছাপা হলো, পাঠকের দরবারে এলো, আর খুলে গেল এক অপূর্ব রত্নভাণ্ডার। যেমন কবিতা বাঙালি আগে কখনো পড়েনি। এই রূপসী বাংলার কবিতাগুলো এতটাই অপূর্ব, এতটাই অনন্য এবং সুন্দর, সুন্দর আর করুণও তার সঙ্গে। তোমার কেমন একটা যেন মন খারাপ করবে, আবার মন ভালোও হবে, একটা অদ্ভুত অনুভূতি তৈরি হবে তুমি যত কবিতাগুলো পড়বে। আচ্ছা, একটা কথা, তাহলে এই নামটা কেন দিলাম আমরা? কবি তো নাম দেননি, তাহলে আমাদের এই নামটা কোথা থেকে এলো? যখন তুমি কোনো একটা কবিতা পড়তে যাচ্ছ বাবা, তোমার পাঠ্য বইয়ে 61টা কবিতা তো আমাদের এখানে পড়বার সুযোগ নেই। আমরা যখন প্রথম বা একটা, দুটো, তিনটে যাই বলো কবিতা পড়তে যাচ্ছি, তখন কবিতাটার শুরুর যে লাইনটা, একদম শুরুর যে লাইনটা, ওই শুরুর লাইনটার প্রথম কয়েকটি শব্দ নিয়ে কবিতার নামকরণ হয়েছে। যেমন মনে করো, বাংলার মুখ আমি দেখিয়াছি, এই বলে কবিতাটার নামকরণ কোথাও করা আছে। আবার আসিব ফিরে, এইভাবে নামকরণ করা আছে, যেটা কিনা ওই কবিতার নম্বর দেওয়া কবিতা, কিন্তু
সেই কবিতার শুরুর লাইনে প্রথম কয়েকটি শব্দ নিয়ে নামগুলো দেওয়া হচ্ছে। আমরা এতক্ষণে নিশ্চয়ই সবাই বই খুলে ফেলেছো। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কবিতাটার দিকে একবার তাকানো, না পড়ে, পড়া শুরু করার আগে কবিতাটার দিকে একবার তাকাবো। আমি তাকিয়েই দেখতে পাবো, দেখো কবিতাটাতে দুটো স্তবক আছে, দেখতে পাচ্ছ? ওপরের স্তবকটা একটু বড় আর নিচের স্তবকটা, শেষ স্তবকটা একটু ছোট। তুমি ঝট করে একটু লাইনগুলো গুনে নাও। দেখো প্রথম স্তবকটাতে 8টা লাইন আছে আর দ্বিতীয় স্তবকটাতে 6টা লাইন আছে। তাহলে প্রথমে 8টা, পরে 6টা, এই মোট হলো 14টা লাইন। আমরা আগে একবার শিখেছিলাম এরকম 14 লাইনের কবিতা, দুটো স্তবক থাকে, তাতে আবার প্রথমের অর্থটার সাথে দ্বিতীয়টার অর্থ একটু ভাবনাটা একটু বদল হয়ে যায়, কিন্তু সবটা মিলিয়ে একটাই ছবি, একটাই পরিপূর্ণ ভাবনা প্রকাশ পায়। এইরকম ধরনের কবিতাকে আমরা সনেট বলি, আগে একবার শিখেছি। এইখানেও কিন্তু সেই সনেটের একটা কাঠামো আছে, ছাঁচ আছে। দেখো প্রথমে 8টা লাইন, যেটাকে আমরা নাম দিয়েছি অষ্টক, পরে 6টা লাইন, যেটার নাম দিয়েছি আমরা শতক। এটা একটু মনে রাখতে হবে, কাঠামোটা বা ছাঁচটা হচ্ছে সনেটের। আর যে ছন্দে কবি কবিতাটা লিখছেন, তোমাদের বইয়ে অতখানি নেই বাবা, কিন্তু এটা জানার জন্য জেনে রাখো, জীবনানন্দ দাশের খুব প্রিয় একটি ছন্দ, সেই ছন্দটার নাম হলো অক্ষর বৃত্ত ছন্দ। আমি বোর্ডে লিখছি, নামটা একটু তোমার খাতায় তুলে রাখবে। হ্যাঁ, যে ছন্দে কবিতাটা রচিত হলো সেই ছন্দটার নাম অক্ষর বৃত্ত ছন্দ। তাহলে এতক্ষণে আমরা কি কি শিখলাম? এটা রূপসী বাংলার কবিতা, 25 নম্বর কবিতা। কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটার কাঠামো বা ছাঁচ হচ্ছে সনেটের, যেটার শুরুতে আছে 8টা লাইন আর পরে আছে দ্বিতীয় স্তবকে আছে 6টা লাইন। এইবারও পড়া শুরু করবার আগে আমরা আরেকটু কবিতাটার কাঠামোটা আরেকটু দেখব, তারপরে আমরা কবিতাটার মধ্যে ঢুকবো। হ্যাঁ, আমরা প্রথম দেখো 14টা লাইন, তো আমি ভাগ করছি প্রথম যে 8টা লাইন সেটাকে আমি 4 লাইন করে ভাগ করছি। হ্যাঁ, আর পরে যেটা আছে সেটার ভাগটা পরে বলছি, আগে আমরা একটু প্রথম 8 লাইনের ভাগটা দেখে নিই। দেখো কেমন, এটা মুছছি কিন্তু। এখানে আমি লিখলাম প্রথম 4 লাইন, ঠিক আছে? আর এইখানে লিখলাম, এটা সবটাই প্রথম স্তবকের গল্প, আর এখানে আমি লিখলাম দ্বিতীয় 4 লাইন। তুমি শুধু তোমার খাতাতেও তুমি লেখো, তুমি একটা কাজ করো, শুধু প্রথম 4 লাইনের একদম যে শেষের শব্দটা, যেটা দিয়ে পরপর অন্তমিল হচ্ছে, সেটা একটুখানি তোমার খাতায় তোলো। আমিও লিখছি। দেখো প্রথম লাইনের শেষ শব্দটা হচ্ছে আছে, তারপরে ঘর দ্বিতীয় লাইনেরটা, তারপরে প্রান্তর, তারপরে কাছে। আমি লিখলাম কিন্তু ওইভাবে প্রথম 4 লাইনের শেষের শব্দগুলো লিখছি। প্রথমে হচ্ছে আছে, ঘর, প্রান্তর, কাছে। ঠিক আছে? আর দ্বিতীয় 4 লাইনে আবার লিখছি, দেখো শিখিয়াছে স্বর ভিতর ঘাসে। তুমি লিখেছো? এবার তুমি মিলটা খেয়াল করো। দেখো এই আছের সঙ্গে কাছে মিল, ঘরের সঙ্গে প্রান্তরের মিল, অন্তমিল, কানে শুনতে মিল লাগছে। আছে কাছে, ঘর প্রান্তর। এখানে দেখো শিখিয়াছে ঘাসে, স্বর ভিতর, মিল হচ্ছে।
তাহলে প্রথম লাইনের সঙ্গে 4 নম্বর লাইনের মিল হচ্ছে, আর দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র মিল হচ্ছে, হচ্ছে না? নিজেরা খেয়াল করে দেখো, আছে কাছে, ঘর প্রান্তর, মিল হলো। শিখি আছে ঘাসে, ঘর ভিতর, মিল হলো। তাহলে তুমি কোন লাইনের সঙ্গে কোন লাইনের মিল হচ্ছে সেটা তোমার খাতায় লিখে রাখো। প্রথমের সঙ্গে চতুর্থের, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়ের, হ্যাঁ? আবার ঠিক একই রকমভাবে পরের 4 লাইনেরটাও নিজে করতে হবে। এইটুকুতে কিন্তু আমি বলে দিয়েছি। এইবার পরের যে 6টা লাইন, চালতার আর, জলে হিজলে, জলে হিজলে তলে, চালতার আর বেদনার, এই যে মিলটা, এটা তুমি নিজে বার করে লেখো, এটা আমি বলবো না। প্রথম 8টার মিল আমি দেখিয়ে দিয়েছি, তুমি ওই রকমভাবেই শেষের 6টা লাইন পরপর প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন করে লিখে নাও। লিখে মিলগুলো, এই শেষের শব্দগুলো লেখো, লিখে দেখো কার সঙ্গে কার মিল হচ্ছে। এটা টাস্ক, এটা নিজেকে করতে হবে। এইটুকু হয়ে গেলে পরে আমরা কবিতাটার মধ্যে ঢুকবো। আমরা কয়েকটা কথা শিখলাম। এটা হচ্ছে একটা 14 লাইনের কবিতা, এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই ধরনের যে কাঠামো, সেই কাঠামোটাকে বলে সনেটের কাঠামো, যেখানে কিনা দুটো স্তবকে ভাগ আছে। আর মিলগুলো তোমাকে দেখিয়েছি, প্রথম 8 লাইনের মিল দেখিয়েছি, পরের 6 লাইনের মিলটা কেমনভাবে আছে তুমি নিজে করবে। আমরা কবিতাটার মধ্যে যাব। বোর্ড মুছে দিচ্ছি, কিন্তু খাতায় তোলা হয়েছে তো সবার। যখন কবিতাটা পড়বো তখন কিন্তু আর এমনভাবে পড়বো না যে ওইখানে যেখানে লাইনটা এসে শেষ হচ্ছে সেখানে গিয়েই যে মানেটা শেষ হয়ে যাবে, তা কিন্তু হবে না বাবা। এমন হবেই যে কবিতাটা পড়তে পড়তে মানেটা দ্বিতীয় লাইনের কোথাও এসে হয়তো শেষ হচ্ছে, এরকম হবে। আমি পড়বো, একটু ভালো করে শোনো, নিজেও পড়ো। নিজেকে তো পড়তেই হবে, অনেকবার পড়তে হবে। শুরু করি। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, আস্তে আস্তে পড়বো আমরা। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, তারপরে দেখো একটা ড্যাশ দিয়েছেন কবি, কেন জানো? কারণ কবির ভাবনাটাও না আস্তে 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 চলছে, এগোচ্ছে, ঠিক একদম হাওয়ার মতো, নদীর স্রোতের মতন আস্তে আস্তে ভেসে ভেসে যাচ্ছে, আর ভেসে ভেসে একদম আমাদের মনের মধ্যে ঢুকে পড়ছে। কীরকম? পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে বলে কিন্তু লাইনটা শেষ হচ্ছে না, শেষ হচ্ছে কোথায় এসে? রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। স্বপ্নের গন্ধ হয় নাকি? স্বপ্ন কি কোনো একটা জিনিস যেটার আমি গন্ধ শুঁকতে পারবো? এই গন্ধ আমাদের মনে মনে উদ্ভূত হওয়া গন্ধ। তুমি কোনো জিনিস নিয়ে নাকে শুঁকে সেই গন্ধটা পাবে না, তোমাকে মনে মনে ভেবে নিতে হবে, কল্পনা করে নিতে হবে, যে কল্পনাটা কবি আরো তীব্রভাবে করতে পারছেন। কি বলছেন উনি? রোদের মধ্যে যেন একটা গন্ধ লেগে আছে বলছেন। কার গন্ধ? না, স্বপনের গন্ধ, স্বপ্নের গন্ধ। তারপরে দেখো আবার একটা ড্যাশ, আবার একটু ভাবনাটা এগোচ্ছে। কি? কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না কো। বলছেন যে আমার বুকের মধ্যে, আমার হৃদয়ে যে কোন গল্প, কোন কাহিনী, কোন স্বপ্ন ঘর বেঁধেছে কেউ জানে না। কেউ জানে না বলেই নিজেকে আবার সংশোধন করছেন। কি বলছেন দেখো? কেউ তাহা জানে না গো, কেবল প্রান্তর জানে তাহা। না, কেউ জানে না সেটা ঠিক না, জানে একজন। কে? প্রান্তর, মাঠ। সে কি কোনো মানুষ? তা তো নয়, কিন্তু কবির কল্পনায়, বিশেষত রূপসী বাংলার কবিতায়, প্রকৃতি না সব সময় একটা শরীর, একটা মানুষ হয়ে এসছে, যাকে কবি ছুঁতে পারেন, আদর করতে পারেন, জড়িয়ে ধরতে পারেন, যার গন্ধ নিতে পারেন, যাকে স্পর্শ করতে পারেন, যার আওয়াজ উনি শুনতে পান। সমস্ত ইন্দ্রিয় দিয়ে, সেটা দেখা হোক, ছোঁয়া হোক, গন্ধ নেওয়া হোক, আওয়াজ হোক, সমস্ত দিয়ে তাকে উনি গ্রহণ করছেন, প্রকৃতিকে। এতখানি শরীরই একটা প্রকৃতি। কি বলছেন দেখো, আরেকবার পড়ি। কেবল প্রান্তর জানে তাহা। কোনটা প্রান্তর জানে?
যে আমার বুকের মধ্যে, আমার হৃদয়ে যে কোন গল্প, কোন কাহিনী, কোন স্বপ্ন বাসা বেঁধেছে সেটা আর কেউ জানে না, জানে শুধু মাঠ, ওই প্রান্তর জানে। আর কি? আর ওই প্রান্তরের শঙ্খচিল, শুধু মাঠটা না, ওই যে শঙ্খচিলটা উড়ে যায় না মাঠের ওপর দিয়ে, যে পাখিটা, বলছেন আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। আজকের কথা না, যুগ যুগ ধরে ওই মাঠ, ওই মাঠের ওপর দিয়ে উড়ে যাওয়া শঙ্খচিলের কাছ থেকেই তো আমার সব কিছু কথা বলা শেখা। আমার যা কিছু স্বপ্ন, আমার যা কিছু গল্প, যা কাহিনী, যা উপকথা, যা রূপকথা, সব কিছু তো আমি ওই মাঠেই শিখেছি, ওই মাঠের কাছ থেকে, ওই পাখিটার কাছ থেকে। কাজেই যাদের কাছ থেকে গল্প শিখেছি, যে স্বপ্ন, যে কাহিনী আমার হৃদয়ে আছে, সেটা যদি আমি মাঠের কাছ থেকেই শিখি, সেটা যদি আমি পাখির কাছ থেকেই শিখি, এবং আজকে না ঢের ঢের যুগ ধরে শিখি, তাহলে ওরাও নিশ্চয়ই আমার গল্পটা জানে, ওরা নিশ্চয়ই আমার স্বপ্নটা দেখে, আমি যেমন দেখি ওরাও নিশ্চয়ই জানে সেটা। দেখো কি অদ্ভুতভাবে বন্ধুত্ব হয়ে গেল। আমার মনের কথা কে জানতে পারে বলো তো? আমার হৃদয়ের মধ্যে কি আছে, কোন স্বপ্ন আছে, কোন গল্প আছে, সেটা কে জানতে পারে সব থেকে বেশি? আমার বন্ধু। যে বন্ধুকে আমি সব থেকে ভালোবাসি, আমি নিশ্চয়ই তার কাছেই বলবো। আর এখানে কবি বলছেন, আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা। তাহলে কবির সব থেকে বড় বন্ধু এখানে কে হচ্ছে? সেই প্রান্তর, সেই শঙ্খচিল, যারা কিনা কবির স্বপ্ন, কবির কল্পনা, কবির শোনা গল্প, কবির কাহিনী সবটা জানে, যেগুলো কিনা কবির হৃদয়ের মধ্যে আছে। আরেকটু যাই, স্বপ্নে যে বেদনা আছে সবটা কিন্তু খুশির খবর না, উনি বলছেন একটু কষ্টও আছে। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, দেখো কত ছোট্ট ছোট্ট জিনিস যেগুলোর মধ্যে উনি ব্যথা খুঁজে পাচ্ছেন। আসলে জানো, গ্রাম বাংলার প্রকৃতিটাই না এত সুন্দর, এত সুন্দর, যে ওইটা, ওই সৌন্দর্যটা, রূপটা কবির মনটাকে এমন আকুল করে দিয়েছে যে কখনো ব্যথা হচ্ছে, কখনো আনন্দ হচ্ছে। কি যে অনুভূতিটা, একই সঙ্গে করুণ, একই সঙ্গে আনন্দ। বলছেন যে স্বপ্নের মধ্যে একটা বেদনা আছে, একটা ব্যথা আছে, এবং সেই ব্যথাটা কি কি দেখে ওনার হচ্ছে, কি সামান্য সামান্য জিনিস দেখে, দেখো যেগুলো হয়তো আমাদের চোখে, খালি চোখে সবসময় ধরাও পড়ে না। খুব একলা থাকলে হয়তো, একদম একলা থাকলে হয়তো ওই জিনিসগুলো চোখে পড়ে। কি বলছে? শুকনো পাতা, শুষ্ক পাতা উনি বলছেন। শালিকের স্বর, একটা পাখি শালিক কিচমিচ করে ডাকছে, সেই স্বরটাও ওনার স্বপ্নের মধ্যে, ওনার চিন্তায়, ওনার চেতনায় একটা কোথাও ব্যথা জাগাচ্ছে, বেদনা জাগাচ্ছে। আর কি? ভাঙা মঠ, কোনো একটা মন্দির, ভাঙা মন্দির উনি দেখতে পাচ্ছেন, সেই মন্দিরটা ওনার মনে, ওনার স্বপ্নে একটু কষ্ট নিয়ে আসছে। আরও আছে, ওই যে বললাম ভাবনাটা হাওয়ার মতো এগোচ্ছে, ড্যাশ 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 দিয়ে। কি বলছেন দেখো, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। একটা মেয়ে শাড়ি মেলে দিয়েছে, নকশা পাড় দেওয়া শাড়ি, মনে করো ঘাসের মধ্যেই মেলা আছে, শাড়িটা শুকোনোর জন্য দিয়েছে, আর শাড়িটা বাতাস হচ্ছে তো শাড়িটা সরে সরে যাচ্ছে। ওই যে শাড়িটা সরে যাচ্ছে, কত একটা সামান্য দৃশ্য, কিন্তু কবির চোখে একটু সামান্য দৃশ্যও কিন্তু বাদ যাচ্ছে না। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ছবিকে উনি কি অপূর্বভাবে তার লেখার মধ্যে নিয়ে আসছেন। বলছে নকশাপাড়ের একটা শাড়ি সরে সরে যাচ্ছে, ওর মনে হচ্ছে যে সেই সরে যাওয়াটা যেন একটা হলুদ পাতার সরে যাওয়া, পাতা যেভাবে উড়ে উড়ে যায় সেইভাবে যেন শাড়িটাও উড়ে উড়ে যাচ্ছে। আমরা প্রথম 8 লাইনের একদম শেষের দিকে চলে এসেছি, সেই জায়গাটা থেকে আমরা আরেকটু পুরনো দিকে যাব, আরেকবার একটু রিভাইজ করে নেব, না হলে ভুলে যেতে পারি। কবি একটা দুপুর বেলার কথা বলছেন, পাড়াগাঁর দুপহর। দুপহর মানে দ্বীপ্রহর, সেখান থেকে দুপহর, সেখান থেকে দুপুর।
পাড়াগাঁর দুপুরবেলার কথা কবি বলছেন, যে দুপুরটাকে উনি খুব ভালোবাসেন। সেখানে এখনো কোনো মানুষের দেখা আমরা পাইনি। আমার মনেই হচ্ছে, জানি না তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের ভাবনাটা তোমরা লিখবে, যে কবি খুব একলা বসে আছেন, আর চোখ খুলেই হোক আর চোখ বন্ধ করেই হোক, যেভাবে উনি দেখছেন, সে বন্ধ চোখের পেছনেও অনেক রকম খেলা চলে, সেই দেখাই হোক বা চোখ খুলে দেখাই হোক, যা দেখছেন সেটা তার মনের মধ্যে দিয়ে চলে আসছে তার কলমে আর তার খাতায়, ঠিক যেন একটা সিনেমা। যেভাবে সিনেমার ছবিগুলো পরপর পরপর সরে যায়, ওই রকমভাবেই ছবিটা উনি আমাদেরকে দেখাচ্ছেন। আর একটা মজা জানো, সিনেমার কথা বললাম বলে মনে হলো, অনেক সময় হয় না বাবা, সিনেমাতে ফ্ল্যাশব্যাক দেখায়, মানে পুরনো দিনের কথা। কবির না লেখার মধ্যে এই ব্যাপারটা ভীষণ আছে। কখনো চলে যাচ্ছেন অতীতে, কখনো চলে আসছেন বর্তমানে, কখনো আবার সামনের দিনের কথা ভাবছেন। এই যে আবহমান, মানে যা আগে হয়েছে, যা এখন হচ্ছে এবং যা হবে, এই আবহমান জীবনানন্দের কবিতায় ভীষণভাবে আছে, ভীষণভাবে আছে। এইখানেও কিন্তু একটু ছোট্ট করে আমরা তার ছোঁয়া পাচ্ছি। দেখো, যেখানে উনি বলছেন যে যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এই হৃদয়। আমি আজকেই এই কথাটা শিখছি এমন না, আমি আগেও এই রূপ দেখেছি এবং আগেও আমার স্বপ্নে, আমার হৃদয়ে যে কাহিনী বোনা হয়েছে, যে গল্প এসেছে, সেটা ঢের ঢের যুগ ধরে হচ্ছে। এইরকম একটা কথা কিন্তু বলছেন। আমরা দুটো লক্ষণের কথা বাবা মনে রাখতেই হবে, খাতায় লিখে রাখো, আমি বোর্ডেও লিখব। এক, রূপসী বাংলার কবিতায় প্রকৃতি সব সময় মানুষের চেহারা ধরে এসছে, তাকে কবি ছুঁতে পারেন। প্রকৃতি এতটাই শরীরী, তাকে কবি ভীষণভাবে অনুভব করতে পারেন তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে। এইটা মনে রাখতেই হবে, এটা খুব জরুরি একটা কথা। আমরা যখন ক্লাস 9-এ উঠবো, সেখানে আকাশে 7টি তারা বলে একটি কবিতা পড়বো, সেখানেও এই একই জিনিস পাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আবহমান, পুরনো কথা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এইটাও কবির লেখায় ঘুরে ঘুরে আসবে। এত স্বাভাবিকভাবে আসবে যে আমরা হয়তো টেরই পাবো না, কিন্তু আছে সেটা, সেটা তোমাকে মনে রাখতে হবে। আমি বোর্ডে একটু লিখে দিই দুটো কথা, আবার বলছি, মনে রাখতে হবে। এক, প্রকৃতিকে সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করা। 2, আবহমান, ভীষণভাবে আসছে যাচ্ছে। কবি কখনো অতীতে যাচ্ছেন, কখনো বর্তমানে থাকছেন। হ্যাঁ, আমি বোর্ডে লিখবো, একটু খাতায় লিখে রাখো। 1 নম্বর কি? প্রকৃতিকে কবি আর সমস্ত ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করছেন। হ্যাঁ, অনুভব করছেন, গ্রহণও করছেন, অনুভবও করছেন। প্রকৃতিকে কবি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করছেন, অনুভব করছেন, এটা একটা। আর দ্বিতীয় যেটা, কবি অনায়াসে কি করেন, বর্তমান থেকে অতীতে যাতায়াত। বর্তমান থেকে অতীতে, শুধু অতীতে না, জানো, এটা তোমার এই কবিতাটাতে নেই, কিন্তু রূপসী বাংলার অনেক কবিতাতেই আছে, সেই জন্য আমি উল্লেখ করে দিলাম। কি করেন, ইতিহাসে, পুরাণে, উপকথায়, যাতায়াত করেন।
যাচ্ছেন আবার আসছেন, এটাকে আমরা কি বলছি? আবহমানকে একটা কবিতার মধ্যে ধরে দেওয়া। এই লাইনটাও লিখে রাখতে পারো যে কবি আবহমানকে তার রূপসী বাংলার কবিতায় ধরে রেখেছেন। আমি লিখে দিই। কবি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আবহমানকে তার কবিতায় বা তার রূপসী বাংলার কবিতায় ধরে রেখেছেন। যখন তুমি উত্তর লিখবে জীবনানন্দর কবিতার, যদি সেটা বর্ণনামূলক হয়, একটু বড় যদি উত্তর হয়, তাহলে এই কথাটা অবশ্যই লিখো। আবার বলছি বাবা, যে কবি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে গন্ধ, স্পর্শ, দর্শন, শ্রবণ সমস্ত ইন্দ্রিয় দিয়ে প্রকৃতিকে গ্রহণ করছেন এবং অনুভব করছেন। এটা খুব জরুরি রূপসী বাংলার কবিতার ক্ষেত্রে। আর তার সঙ্গে এটাও লিখবে যে কবি তার কবিতায় আবহমানকে ধরে রেখেছেন। তিনি অনায়াসে বর্তমান থেকে অতীতে, অতীত থেকে বর্তমানে, ইতিহাস থেকে পুরাণে, পুরাণ থেকে লোককথায়, উপকথায় যাতায়াত করেন। এই কথাটা বলতেই হবে তোমাকে। আমরা আরেকবার একটুখানি বলেই শেষের 6 লাইনের মধ্যে চলে আসব। কবি পাড়াগার দুপহর ভালোবাসেন। ভালো যে বাসছেন কিভাবে? কয়েকটা ছোট ছোট ছবি সিনেমার মতন, একটু আগেই বললাম, আমাদের সামনে বলছেন রৌদ্রে যেন গন্ধ লেগে আছে। কিসের গন্ধ? স্বপনের গন্ধ, স্বপ্নের গন্ধ। কোন গল্প, কোন কাহিনী, কি স্বপ্ন দিয়ে তার হৃদয় যে পরিপূর্ণ, উনি বলছেন আহা, কেউ তা জানে না। কেউ জানে না বলে নিয়েই বলছেন, না একজন জানে। কে? প্রান্তর, মাঠ। আর কে জানে? মাঠের ওপর দিয়ে উড়ে যাওয়া শঙ্খচিলটা। পাখি জানে, মাঠ জানে। কেন ওরা জানে? কেন? উনি নিজেই বলছেন আরে ওরা তো জানবেই না, কারণ ওদের কাছ থেকেই তো আমি এগুলো শিখেছি। হ্যাঁ, এই ভাষায় বলেননি, কিন্তু দেখো ভাবনাটা ঠিক সেই রকমই। ঢের যুগ ধরে তাদের কাছ থেকেই তো আমি কথা বলা শিখছি, সেই মাঠের কাছ থেকে, সেই পাখির কাছ থেকে। তো ওরা তো জানবেই যে আমার স্বপ্নটা কি, আমার হৃদয়ে কোন কাহিনী, কোন গল্প আছে। আর কি বলছেন? ওনার স্বপ্নের মধ্যে একটা ব্যথা আছে, বেদনা। উনি বলছেন সেই বেদনাটার উল্লেখ করতে গিয়ে কতগুলো ছোট্ট ছোট্ট ছবি আবার এলো। কি কি? শুকনো পাতা, উনি বলছেন শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ। তিনটে, মোট 4টে পাবো। একটা হচ্ছে শুকনো পাতা, একটা শালিকের স্বর, একটা ভাঙা মন্দির বা ভাঙা মঠ, আর আরেকটা একটা নকশাপার শাড়ি রোদে মেলা আছে, কোনো একটা মেয়ের শাড়ি, যে শাড়িটা সরে সরে যাচ্ছে বাতাসে। যেই সরে সরে যাওয়াটা দেখে কবির মনে হচ্ছে ঠিক হলুদ পাতা যেমন একটা ঝরা পাতা যেভাবে উড়ে উড়ে যায়, শাড়িটাও যেন ঠিক সেইভাবে সরে সরে যাচ্ছে। আমরা একদম শেষে চলে এসেছি। এই জায়গাটাতে একটা দারুণ ব্যাপার আছে, খেয়াল করো। আমরা যখন প্রথম 8 লাইনের মানে প্রথম স্তবক থেকে দ্বিতীয় স্তবকটাতে যাব, কবি করছেন কি, প্রথম স্তবকের একদম শেষের লাইনটা আর দ্বিতীয় স্তবকের শুরুর লাইনটা মিশিয়ে দিচ্ছেন, যেন প্রথম স্তবক থেকে একদম সিঁড়ির মতন হয়ে চলে আসলাম আমরা দ্বিতীয় স্তবকে। তুমি তাকিয়ে দেখো, আমি পড়ছি, তাহলে বুঝতে পারবে। জলসিঁড়িটির পাশে ঘাসে, প্রথম স্তবক শেষ, দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে, কিন্তু লাইনটা চলছে, কিন্তু কন্টিনিউয়েশন, কোনো বিচ্ছিন্ন ব্যাপার না। জলসিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চালতার। জলসিঁড়ি একটা নদীর নাম, আদর করে জলসিঁড়ি। ধানসিঁড়িও একটা আছে, কিন্তু এটা ধানসিঁড়ি না, এটা জলসিঁড়ি। কীর্তন খোলা বলে একটা নদী আছে বরিশালে, সেই নদীটাকেই আদর করে জলসিঁড়ি বলা হয়। জলসিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে
বহুদিন। কার শাখা? নদীর পাশে ঘাস, সেখানে একটা গাছের শাখা, তো গাছেরই হবে, সেটা নুয়ে আছে। কোন গাছের? চালতা গাছের। সেই চালতা আবার কবির ভাষায় বুনো চালতা। সেই চালতার শাখা নুয়ে আছে এবং অনেক দিন ধরে আছে। আরেকটা কথা বলছেন, দেখো, বলছেন ছন্দহীন বুনো চালতার। কেন বাবা, চালতা কি কোনো কবিতা যে সেখানে ছন্দ থাকতে হবে? না, তা নয়, কিন্তু তাহলে ছন্দহীন কথাটা কেন বলা হলো? ওই গাছটাকে না কেউ যত্ন করেনি। গাছটা আপন মনেই বেড়েছে, নদীর পাশে হয়েছে আর আপন মনেই বেড়েছে, যে এমন না কেউ ডাল ছেঁটে দিয়েছে গাছটা বেশ সুন্দর করে বাড়ছে, তা না। যেমন তেমন গাছটা ডালপালা মেলে নিজের মতন করে প্রকৃতির বুকে বড় হয়েছে। সেই কারণেই চালতাটা ছন্দহীন, যেমন তেমন বাড়লো, কোনো একদম মাপ করে নিয়ম মেনে বড় হয়নি। বুনো চালতা যেমন তেমন করে বড় হওয়া একটা চালতা, তার শাখা নুয়ে আছে কোথায়? জলশিরি নদীর পাশে ঘাসে। দেখো, লাইনটা শুরু হচ্ছে প্রথম স্তবকের শেষে, শেষ হচ্ছে দ্বিতীয় স্তবকের শুরুতে এসে। আর একটু পড়ি, তাহলে ছবিটা আমরা কি পেলাম? একটা মাঠ পেয়েছিলাম এতক্ষণ, একটা পাখিও পেয়েছিলাম, একটা মেয়ের শাড়ি মেলা আছে পেয়েছিলাম, শালিক ডাকছে, শালিকের স্বর আমরা শুনেছি, শুকনো পাতা সেটাও দেখা হয়েছে, একটা ভাঙা মন্দির, হ্যাঁ, গ্রামের মধ্যে থাকে, সেটাও দেখেছি। এখন এসে গেছি নদীতে। বাংলাদেশের কবি কবিতা লিখছেন, বাংলার কথা লিখছেন, পাড়াগাঁর বাংলার, নদী আসবে না তাও কি হয়? জলশিরি নদী বয়ে যাচ্ছে, তার পাশে ঘাসে বুনো চালতা, যেমন তেমন করে বেড়ে ওঠা বুনো চালতার শাখা, সেটা ঝুঁকে পড়েছে। জলে তার মুখখানা দেখা যায়। কার মুখ? কার মুখ দেখা যায় জলে? কবি লিখেছেন তার। কোনো মানুষ? সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ তার আগেই তো উনি একটা চালতা গাছের কথা বলছেন। আমার তো মনে হচ্ছে চালতাটারই ছায়া পড়ছে জলের মধ্যে, যেটার মুখ দেখা যায়, ওই গাছপালা পাতা। একটু আগেই বলেছি না যে ওনার কাছে প্রকৃতি একটা মানুষ, উনি প্রকৃতিকে সেইভাবেই ছুঁতে পারেন, তাকে কোনো আলাদা, মানে রোদটাকেও যেন উনি ছুঁতে পারছেন, বাতাসটাকেও ছুঁতে পারছেন, ঘাসের যে নরমটা সেটাকেও ছুঁতে পারছেন। ঠিক সেইভাবেই দেখো, জলে তার মুখ দেখা যায়, তো গাছটা এরকম করে ঝুঁকে পড়েছে জলের পাশে, তো গাছেরই ছায়াটা জলের মধ্যে পড়ছে। উনি বলছেন তার মুখ দেখা যায়, জলে তার মুখখানা দেখা যায়। শুধু ওইটুকু বলেই থামলেন না, আবার একটা ড্যাশ, আবার একটু ভাবনাটা যাচ্ছে, সিনেমাটা আরেকটু এগোচ্ছে। কি বলছেন? আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন, কি? ডিঙিও ভাসিছে কার জলে। আরে, একটা ডিঙিও দেখা যাচ্ছে, একটা ডিঙি নৌকো। এরপরেই আমরা দেখব যে ডিঙিটা কেমন। কি বলছেন দেখো, মালিক কোথাও নাই। এটা কার ডিঙি? বোঝা যাচ্ছে না, মালিককে তো দেখা যাচ্ছে না। কোনো দিন এই দিকে আসিবে না আর। মালিক শুধু নেই তা না, মালিক আর এইদিকে কখনো আসবেও না। কেন? এক্ষুনি বুঝতে পারবো যে কেন। ঝাঁঝরা ফোঁপড়া, আহা, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। ওখানে একটা হিজল গাছ আছে, হিজল গাছের সঙ্গে ডিঙিটাকে বেঁধে রাখা, কিন্তু ডিঙিটা ঝাঁঝরা ফোঁপড়া। কে জানে ডিঙিটা ঝাঁঝরা ফোঁপড়া না ডিঙির মালিক ঝাঁঝরা ফোঁপড়া, তাই বা কে বলতে পারে? হয়তো ডিঙির মালিকই এত কষ্ট পেয়েছে, এতখানি ক্ষতবিক্ষত হয়েছে যে ওইদিকে আর আসবেই না। বোঝা যাচ্ছে না তো, দেখো, কোনোদিন এই দিকে আসিবে না আর বলে কমা, তারপরে লাইনেই বলছেন ঝাঁঝরা ফোঁপড়া কমা। কে ঝাঁঝরা ফোঁপড়া? ডিঙি না ডিঙির মালিক না দুজনেই? সবটাই সম্ভব, সবটাই সম্ভব। কবি তার কল্পনার কোন জায়গা দিয়ে এটা লিখেছেন বাবা, এতদিন বাদে। কবির সঙ্গে তো আর আমাদের ইন্টারভিউ করার সুযোগ নেই, কি করে বুঝবো? তোমার হাতে এখন কবিতা, কাজেই তুমি যেভাবে ভাববে, তোমার কল্পনা দিয়ে তুমি ওকে যেভাবে গ্রহণ করবে তাই। তোমার যদি মনে হয় যে ডিঙির মালিক ঝাঁঝরা ফোঁপড়া ক্ষতবিক্ষত, তাই। যদি মনে হয় না ডিঙিটাই মালিক, না ডিঙিটা নষ্ট হয়ে গেছে বলে মালিক আসবে না, তাই। যদি মনে করো না দুজনেই ক্ষতবিক্ষত, ডিঙিটাও আহত মালিকও আহত, তাহলে সেটাই সত্যি। ওই ডিঙিটাকে, ঝাঁঝরা ফোঁপড়া ডিঙিটাকে মালিক বেঁধে রেখে গেছে কোথায়? একটা হিজল গাছ নদীর ধারে, সেই হিজল গাছের সঙ্গে। কি বলছেন লাইনটা? ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নেই, কোনো দিন এই দিকে আসিবে না আর।
ঝাঁঝরা ফোঁপড়া আহা ডিঙি তীরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। ছবি মোটামুটি আমাদের শেষ। এইবার শেষ দুটো লাইনে কি বলছেন, পাড়াগাঁর দুপহর ভালোবাসি, একদম শুরুতে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম ওইখানে এসে গেছি। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। এর আগেও আমরা রোদে একটা গন্ধ পেয়েছিলাম, সেটা ছিল স্বপ্নের গন্ধ। পরে তার একটু বাদে আমরা পড়েছি স্বপ্নে যেন একটা বেদনা লেগে আছে, পড়েছি না প্রথম স্তবকে। আর এখন বলছেন রৌদ্রে যেন, শুধু বেদনাটা এখন আর বেদনা নেই, এখন হয়েছে ভিজে বেদনা। তুমি একটু আমাকে বলো যে বেদনাটার সামনে ভিজে এই কথাটা কেন বলা হলো? যদি অনুভবের কথাই বলো, আমরা বলছিলাম না যে ছোঁয়া যাচ্ছে কবিতাটাতে, কবি প্রকৃতিকে ছুঁতে পারছেন, গন্ধ পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। ভেজা, এটা তো একটা স্পর্শ, ছুলে পরে পাওয়া যায়। কোন জায়গা ভিজে যেতে পারে বাবা যখন তোমার খুব কষ্ট হবে? চোখ না? হয়তো কান্না পাচ্ছে, এতটাই কষ্ট, ওই জন্য হয়তো বেদনাটাকে উনি বলছেন যে ভিজে বেদনা। রোদের মধ্যে ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আমরা আরেকবার একটু পরপর সাজিয়ে নিই। প্রথমে ছিল রোদে স্বপ্নের গন্ধ লেগে আছে, তারপরে দ্বিতীয় জায়গায় ছিল স্বপ্নটার মধ্যে বেদনা লুকিয়ে আছে। এখন বলছেন রোদে বেদনা তো আছেই, সেই বেদনাটা ভিজে বেদনা। তিনটে লাইনে গোটা ছবিটা স্পষ্ট। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা বলে শেষ হচ্ছেন। দেখো কিভাবে শেষ করছেন, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কে ভাসছে কেঁদে কেঁদে আকাশের তলে? রোদটাই যেন কাঁদছে। ওই চড়া রোদ না, তাহলে একটু নরম রোদ, যে রোদটা আকাশের তলে ভাসছে আর কাঁদছে। মন খারাপ করছে হয়তোবা, মন ভালো হচ্ছে এমনও হতে পারে। অনেক সময় খুব আনন্দে, খুব খুশির ছবি দেখেও তো চোখে জল আসে। আমাদের পাড়াগাঁ এত সুন্দর একটা দৃশ্য, কবির মনটা না আসলে মন কেমন করছে, ওই মন কেমনের ব্যাখ্যা দেওয়া যায় না, যে কেন তার মন কেমন করছে, কেন মন খারাপ। অপূর্ব ছবি দেখে মন ভালোও হতে পারে, খুশিও হতে পারে, একটু খুশির সঙ্গে দুঃখও মিশে থাকতে পারে, আনন্দ বেদনা যেটাকে বলে, সেই রকম একটা কিছু হচ্ছে। তাহলে দেখো, রোদ কাঁদছে, এই কথাটা যখন আসছে, রোদ কি কাঁদে? যখন উনি তাকে একটা মানুষের মতন করে দেখবেন, একটা প্রাণীর মতো করে দেখবেন, তবেই না তার কান্না আসবে। আমরা বারবার যেটা বলছিলাম, যেটা লিখেওছি, যে প্রকৃতিকে সারা শরীর দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করা এবং প্রকৃতিকেই যেন একটা প্রিয় ভাবা, মানুষ ভাবা, এই ভাবনাটা এসেছে বলেই কিন্তু ডিঙিটার কষ্টটা উনি পাচ্ছেন। ঝাঁঝরা ফোঁপড়া হয়ে যাওয়ার ডিঙির কষ্ট পাচ্ছেন, ডিঙির জন্য কষ্ট পাচ্ছেন। একটা ছন্দহীন বুনো চালতা যে কিনা জলশিরি নদীর ধারে ঝুঁকে পড়েছে, তার জন্যও তার মন খারাপ করছে বা মন ভালো হচ্ছে, সেটা ঠিক স্পষ্ট না। এখন রোদের কথাও বলছেন, যে কিনা একটা ভিজে বেদনার মতো কেঁদে কেঁদে আকাশের তলায় ভেসে ভেসে উঠছে। মেঘ ভেসে ভেসে ওড়ে, কিন্তু রোদ ভাসছে। এটা একটা অপূর্ব শব্দবন্ধ, একটা অপূর্ব কল্পনা, যে আমরা মেঘের ভেসে যাওয়া দেখতে পাই, কিন্তু রোদের ভেসে যাওয়া এখানে কবি দেখছেন তার কল্পনায়। এই আমাদের কবিতা, যেখানে কিনা শুধুমাত্র গ্রাম বাংলার একটা অপূর্ব ছবি কবি বর্ণনা করলেন। কবিতাটা কিন্তু বারবার 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 পড়তে হবে। তুমি যত পড়বে, তুমি তত বেশি কবিতাটাকে আবিষ্কার করবে। এটাই টাস্ক, যে তোমার অনেকবার পড়া, কবিতাটাকে শেখা, আর পরপর একদম লাইন ধরে ধরে, বই খুলেই করো, লাইন ধরে ধরে কি কি পাড়াগার দৃশ্য উনি দেখতে পাচ্ছেন তার একটা তালিকা তৈরি করা। একদম শুরু থেকে করো। শুধু দেখতে পেলে হবে না, কানেও শুনতে হবে, আবার স্পর্শও আছে, নাকে গন্ধও আছে। রোদের কথা বলো, কবি যে স্বপ্নের কথা বলছেন সেটার বলো, প্রান্তরের কথা বলো, শঙ্খ চিলের কথা বলো, শালিকের স্বর, শুকনো পাতা, ওই যে মেয়েটার শাড়ি যেটা মেলা আছে সেটা, হলুদ পাতা, তারপরে জলশিরি নদী, তারপরে নুয়ে পড়া বুনো চালতার গাছ,
তারপরে একটা ডিঙি, যে ডিঙিটা কিনা হিজল গাছের সঙ্গে বাঁধা আছে। পরপর পরপর এইভাবে তুমি এগিয়ে এসে একটা লিস্ট তৈরি করো। তারপরে আমরা যাব প্রশ্নোত্তর অংশের মধ্যে। কেমন? এতক্ষণ যা যা প্রশ্ন আমরা এখানে করেছি সবটাই তোমার জানার মধ্যে। দুপহর শব্দের অর্থ কী শুরুতেই বলেছিলাম। দ্বিপ্রহর থেকে দুপহর, দুপহর থেকে দুপুর, দুপহর মানে কি দুপুর, তুমি তাই লিখবে। কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে এটা তো আমি বলে দেবই না, তুমি কবিতাটা 5 বার পড়লেই জানতে পারবে যে প্রান্তর কি জানে, তার মনের কথা জানে, সেটা লেখো। প্রত্যেকটা প্রশ্নের যা যা উত্তর হয় বাবা সমস্তটা বলা হয়েছে, আমি শুধু তোমাদেরকে যে জায়গাটা একটুখানি বলে দিতে হবে সেটা হচ্ছে যেখানে ব্যাকরণের প্রশ্নগুলো আছে। কেমন? একটা তো সমাসের প্রশ্ন আছে, তুমি সমাস এখনো শেখোনি, ওটা করতে যেও না। ক্রিয়ার কাল এটাও এখনো শেখানো হয়নি, এটা করতে যাব না আমরা, আগে ব্যাকরণটা শিখে নেব তারপরে করব। তুমি যেটা শিখে গেছো অলরেডি সেটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক, ধ্বনি পরিবর্তনের যে নিয়মগুলো। ওখানে কতগুলো শব্দ দিয়েছে দেখো, পাড়াগাঁ, দুপহর, স্বপন, জনম, ভিজে, এগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচারগুলো আমি একটুখানি বলে দিই। তোমরা শিখেছো, আমি জানি তোমরা শিখেছো, তবু আমি বলে দিই, তোমার ভাবনাটার সঙ্গে একটু শুধু মিলিয়ে নাও। হ্যাঁ, স্বরভক্তি এই কথাটা তো শিখেছো, এর আগের দিনও আমরা প্রবাসী থেকে পরবাসী শিখেছিলাম। ঠিক ওই স্বরভক্তির নিয়ম এখানেও দুটো জায়গায় তো খেটেইছে আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্বপন আর একটা হচ্ছে জনম। লিখি, তুমি একটু তুমিও খাতায় করো কিন্তু। স্বপ্ন, এইটা ভেঙে হয়েছে স, প আর ন। প আর ন একসঙ্গে ছিল, এখন প এর মাঝখানে একটা, এইখানে একটা অ ঢুকে গিয়েছে, ঢুকে স্বপন হয়েছে। তাহলে এটা কি নিয়ম হলো? স্বরভক্তি, একটা স্বরধ্বনি ঢুকে গেছে। আগে ছিল পয়ে নয়ে, এখন এটা পয়ে নয়টা আমরা কিভাবে লিখি বলো? এইভাবে। আর পন যখন লিখছি তখন কিভাবে লিখছি? প, তার মাঝখানে একটা অ ঢুকে গেছে, তারপরে ন হয়েছে। এই যে একটা স্বরধ্বনি ঢুকে গেল, এই নিয়মটাকে আমরা বলবো, তুমি শিখেছো অলরেডি। স্বরভক্তি এই একই নিয়ম খেটেছে জনম। মূল কথা জন্ম, সেখান থেকে হয়েছে জনম। দেখি করে, এরকম ছিল। আমি শুধু এই অংশটুকু নিচ্ছি, এই অংশটুকু, দন্ত নয়ে ময়, এটা যখন ভাঙবো কেমন চেহারা হবে? নয়ে হস আর ময়ে হস, ন আর ম। এবার স্বরভক্তি হচ্ছে বলে মাঝখানে একটা অ ঢুকে যাচ্ছে, কিরকম হয়েছে সেখানে স্বরভক্তি হওয়াতে? এখানে আমি ছোট্ট করে স্বরভক্তি লিখে রাখলাম। হ্যাঁ, নয়ের সঙ্গে একটা এই ন আর ময়ের মাঝখানে চলে এসেছে একটা অ, আবার এখানে এসছে মটা, তাহলে জ আর নয়ের সঙ্গে অটা যোগ হয়ে ন হলো, তারপরে ম, তাহলে দাঁড়ালো কি? জনম। এইরকম হলো। তাহলে দুটো তোমার তো আছে, 1 2 3 4টে, চারটের মধ্যে দুটো তো করা হয়েই গেল। একটা হচ্ছে স্বপ্ন থেকে স্বপন, একটা জন্ম থেকে জনম, দুটোই স্বরভক্তির প্রয়োগ হয়েছে এবং শব্দটার ধ্বনিতাত্ত্বিক চেঞ্জ, ধ্বনিগত চেঞ্জ, বদল হয়েছে, পরিবর্তন হয়েছে। আর বাকি থাকলো, না মোট 5টা আছে, আর বাকি থাকলো 3টে, পাড়াগাঁ, দুপহর আর ভিজে। এক্ষুনি হয়ে যাবে। এটাও তুমি শিখেছো। স্বরসঙ্গতি এই কথাটা শিখেছো না, যে জিলাপি ওটা কিরকম ভাবে জিলিপি হয়ে যাচ্ছে, ওই রকমই নিয়মে দেখো এখানে হয়েছে। একটা কথা আছে ভিজা, ভিজা গামছা, ভিজা কাপড়। হ্যাঁ, এই যে ভি, যখন আমি ভি বলছি দেখো ভি এরকম হচ্ছে, আর যখন বলছি যা তখন মুখটা আবার বড় করতে হচ্ছে।
অত পরিশ্রম বাঙালির সয় না। ভি এর পরে এবার যা অতটা না বলে সে ঠোঁটটাকে একটু অল্প ফাঁক করতে চাইছে, ওই জন্য ভি যা অতটা না বলে বলছে ভি যে, ঠোঁটটা অল্প ফাঁক করতে হলো। ওই যা এর যে আটা, ওই আটাকে চেপে ও এ বলছে। কেন ওই চাপতে পারলো? ওই সামনে হ্রস্বইকারটা আছে, ওটা ওকে সাহায্য করেছে। হ্যাঁ, এটাকে এই ভিজা থেকে এসেছে ভিজে। আমরা ব্যাকরণের ভাষায় এটাকে বলবো স্বরসঙ্গতি। কার সঙ্গে সঙ্গতি রাখা হলো বলো তো? এই যে ভি এর সঙ্গে সঙ্গতি রেখে পাশেরটা আ অতখানি বড় না মুখ করে ছোট মুখ করে ভি যে, এইটুকু বললাম আমরা। হ্যাঁ, এটা স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির কয়েকটা ভাগ আছে, প্রগত, পরাগত, অন্যান্য। তোমরা বইয়ে অতখানি আছে কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না বাবা। এই স্বরসঙ্গতিটা প্রগত স্বরসঙ্গতির একটা উদাহরণ। আজকে না লাগলেও পরে লাগবে, কাজেই তুমি জেনে রাখো। হ্যাঁ, ভিজা থেকে ভিজে কথাটা এসেছে, যা কিনা প্রগত স্বরসঙ্গতির একটা উদাহরণ। আর দুটো বাকি থাকলো, একটা হচ্ছে দুপহর আর একটা পাড়া গাঁ। ব্যাস, এটা করে আজকে আমাদের পড়া শেষ। তারপরে তুমি কিন্তু অনুশীলনীর সমস্ত উত্তরগুলো করবে। আমি এক্ষুনি বলে দিচ্ছি। পাড়া গাঁ, শুধু গাঁটা লিখি, গাঁটা লিখলেই বোঝা যাবে। তুমি তো জানো, বুঝতেই পারছো এই গাঁ কথাটা কোথা থেকে এসছে, গ্রাম থেকে, তাই না? এবার মজাটা দেখো, গ্রাম থেকে একটা কথা হচ্ছে গাম। কিভাবে হলো? এই র ফলাটা লোপ পেল, তো র ফলা এটা তো একটা ব্যঞ্জন ধ্বনি, তাহলে প্রথমে হয়েছে ব্যঞ্জন ধ্বনির লোপ, ব্যঞ্জন লোপ হলো, তাহলে হয়ে গেল তখন গাম। এর আগের দিনও বলেছিলাম ম একটা নাসিক্য ধ্বনি, তাম্বু, তাম্বু থেকে তাঁবু, তখন বলেছিলাম এইখানেও ঠিক তাই হয়েছে। দেখো গাম, এই যে মটা একটা নাসিক্য ধ্বনি, এই নাসিক্য ধ্বনিটার শুধু একটু জায়গা বদল হয়েছে, হয়ে মটা উঠে গিয়ে চন্দ্রবিন্দু হয়ে ও গয়ের মাথার ওপরে চেপেছে। প্রথমে তাহলে কি হলো? প্রথমে হয়েছে ব্যঞ্জন লোপ, গ্রাম, রটা চলে গেল, নিয়ে হয়ে গেল গাম। তারপরে ম নাসিক্য ধ্বনি, সেটার জায়গা বদল হয়ে ও গয়ের মাথায় বসলো। শেখা হলো এটা। আর বাকি থাকলো দুপ্রহ, এটা নিজে করতে পারবে। দি থেকে দু, বা দুই থেকে, অত দি পর্যন্ত যাওয়ার দরকার নেই, তুমি দুই থেকে দু করো, দুই পহ। হ্যাঁ, দুই থেকে দু, তাহলে কি লোপ পেলো বলো? স্বরধ্বনি লোপ পেলো, হ্রস্বইটা লোপ পেয়েছে। এখানে আমরা লিখে রাখি স্বরধ্বনির লোপ। আর প্রহর থেকে হয়েছে পহর। তুমি নিজেই দেখতে পাচ্ছ র ফলাটা শুধু চলে গেছে, তাহলে র ফলা এটা একটা ব্যঞ্জন ধ্বনি, তাহলে এখানে কিসের লোপ হয়েছে? এখানে ব্যঞ্জন ধ্বনির লোপ হলো। দুইয়ে, দুই থেকে দু স্বরধ্বনির লোপ হলো, প্রহর থেকে পহর ব্যঞ্জন ধ্বনির লোপ হলো। তুমি এই ধ্বনিতাত্ত্বিক বিচারগুলোই শুধু তোমার বইয়ে যে কটা দেওয়া আছে তুমি সেইটুকু করো, বাকি ব্যাকরণের অংশ তুমি এখনও শেখোনি, কাজেই ওইটুকু করবার দরকার নেই। আর অনুশীলনীর বাকি যে প্রশ্নগুলো আছে বাবা, সেইগুলো উত্তর করো, হোয়াটসঅ্যাপে পাঠাও, যেমন সব দিন বলি আজকেও তাই বলছি। আর নিজের মতন করে যদি কোনো ভাবনা থাকে অবশ্যই সেটা তোমার খাতায়, তোমার ডায়েরিতে লিখবে। ঠিক আছে? আজকের পাঠ এখানে শেষ। সবাই ভালো থাকো। চলো।